বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দেশটির মধ্য দিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যের জন্য একটি মানবিক করিডোর স্থাপনে প্রাথমিকভাবে রাজি বলে জানিয়েছে জাতিসংঘকে। সূত্রগুলো বলছে, স্থল ও নৌ দুই পথেই হতে পারে এই করিডোর। তবে যে পথে চালু হোক না কেন, বিশ্লেষকদের দাবি মানবিক করিডোরের এই রুটখানা চালু হলে বাংলাদেশ অনেকগুলো সমস্যার মুখোমুখি হতে পারে ব্যাপকভাবে। অস্ত্র মাদক সিন্ডিকেটের ছদ্মবেশী বিস্তার থেকে দেশটি জড়িয়ে পড়তে পারে প্রক্সি ওয়ার বা পতাকাবিহীন পেছনের যুদ্ধে। তারও চেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, বাংলাদেশ যদি সত্যি এই করিডোরের মধ্য দিয়ে প্রক্সি ওয়ারে জড়িয়ে যায়, তাহলে সেন্ট মার্টিন দ্বীপ কি হুমকির মুখে পড়বে? এ প্রশ্ন উঠছে কারণ সেন্ট মার্টিন বাংলাদেশের সমতল থেকে বিচ্ছিন্ন এবং মিয়ানমারের সাথে লাগোয়া। আমাদের বিশ্লেষণ হলো, শুধু হুমকি নয়, অনেক বড় বিপদের আশঙ্কা থেকে যায় বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে। কেন সেটি জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। টেকনাফ থেকে মন্ডুর দূরত্ব মাত্র ৭০ কিলোমিটার। আবার বঙ্গোপসাগরের কোল ঘেঁষে থাকা শাহপরী বীচ থেকে উত্তরের দুমদুমিয়ার বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের ট্রাই পিলার এলাকা পর্যন্ত বাংলাদেশ মিয়ানমারের সীমার দূরত্ব ২৭১ কিলোমিটার। বাংলাদেশ মিয়ানমারের এই সীমান্ত পথকে ঘিরে এখন একযোগে চলছে মানবাধিকার সহায়তার তাগিদ, পতাকাবিহীন পেছনের যুদ্ধ বা প্রক্সি ওয়ার, আর বাংলাদেশের কূটনীতির সূক্ষ্ম দড়ি টানাটানি। কারণ যুদ্ধ বিধ্বস্ত আরাকান রাজ্যে বাংলাদেশের মধ্য দিয়ে একটি করিডোর স্থাপন করে সাহায্য পাঠাতে চায় জাতিসংঘ। এ নিয়ে সরকার নীতিগত সিদ্ধান্তের কথা প্রকাশ হলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। তারপর থেকে দেশটির গণমাধ্যমগুলোতে চলছে নানা চুলচেরা বিশ্লেষণ। এসব আলোচনার মূল কেন্দ্রবিন্দু হলো, এ ধরনের করিডোর দিলে সত্যিকার অর্থে বাংলাদেশের কোনো লাভ আছে কিনা। তার চেয়ে বড় প্রশ্ন হলো, এই করিডোরে বাংলাদেশের জন্য ঝুঁকি বা ক্ষতির দিকগুলো কি কি হতে পারে। সহজ কথায় বললে, সংঘাতময় এলাকায় মানবিক সহায়তা পাঠানোর পথ বা পদ্ধতি হলো মানবিক করিডোর। যতটুকু জানা যায়, প্রথম এই করিডোর করা হয়েছিল ১৯৩৮ সালে নাৎসি নিয়ন্ত্রিত এলাকাগুলো থেকে ইহুদি শিশুদের যুক্তরাজ্যে সরিয়ে নেওয়ার জন্য। সেই থেকে যেসব দেশে মানবিক করিডোর পরিচালিত হয়েছে, এমন অনেক জায়গাতেই অভিজ্ঞতা তেমন একটা ভালো হয়নি। তার একটি বড় উদাহরণ হলো, করিডোরকে কেন্দ্র করে ১৯৯৫ সাল নাগাদ সেব্রেনিৎসায় গণহত্যার পরিস্থিতি তৈরি হয়। এটি ইউরোপের ভয়াবহ নৃশংসতার একটি। যদিও বাংলাদেশ সরকার পক্ষ থেকে বারবার বলা হচ্ছে এই করিডোর নিতান্তই মানবিক একটি প্রচেষ্টা হবে, তবে বাস্তবতা অনেক জটিল। এতটাই জটিল যে এই করিডোর শুধু ত্রাণ বিতরণের বিষয় নয়, এটি একটি কৌশলগত রণক্ষেত্র হিসেবেও বিবেচিত হচ্ছে। যে প্রশ্নটি বিশেষজ্ঞরা তুলেছেন তা হলো, এই মানবিক উদ্যোগের কারণে বাংলাদেশ অন্য কোনো সমীকরণের অংশ হওয়ার শঙ্কায় পড়ছে কিনা। কেউ কেউ তো প্রক্সি ওয়ার শব্দটার ব্যবহার করতেও পিছু পা হচ্ছেন না। আমাদের বিশ্লেষণ হলো, এই প্রক্সি ওয়ারের সবচেয়ে বড় হুমকির মুখে পড়বে বাংলাদেশের সমতল থেকে বিচ্ছিন্ন দ্বীপ সেন্ট মার্টিন। দ্বীপটি হুমকিতে কেন পড়বে সেটি জানার আগে জেনে নেই কেন প্রক্সি ওয়ারে জড়িয়ে যেতে পারে বাংলাদেশ। বিশ্লেষকদের মতে, করিডোরকে ঘিরে যদি প্রক্সি ওয়ার হয়, তাহলে সেই সমস্যার সাথে শুধু আরাকান আর্মি জড়িত নয়, রোহিঙ্গা ও রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠীগুলো একটি পক্ষ, জড়িত মিয়ানমারের জান্তা সরকার, তার প্রধান সহযোগী বিশ্ব পরাশক্তি চীন, সাথে আছে রাশিয়া, আবার বাদ যাবে না ভারতও। এদের সবারই বিরাট অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক স্বার্থ এই আরাকান রাজ্যকে ঘিরে আছে। আবার ২০২১ সালে বার্মা অ্যাক্টের মধ্য দিয়ে ঘোষণা দিয়ে মিয়ানমারের জান্তা সরকারকে শেষ করতে চায় যুক্তরাষ্ট্র। পর্দার অন্তরালে তাদের লক্ষ্য চীনকে সাইজ করা। তার মানে এই প্রক্সি ওয়ারে থাকবে দুটি আঞ্চলিক শক্তি আর 4টি পরাশক্তি। মানবিক করিডোরের মূল ভাবনাই হলো সংঘাতপূর্ণ অঞ্চলের সব অংশের সাথে আলোচনার মাধ্যমে মানবিক সহায়তার উদ্যোগ। তাহলে এই করিডোরের নন স্টেট অ্যাক্টর হিসেবে আরাকান আর্মি যেমন একটি পক্ষ, মিয়ানমারের ক্ষমতাসীনরাও আরেকটি পক্ষ। জান্তা সরকার অমতে এই করিডোর হলে সেটি হবে আরাকান আর্মির ডিফ্যাক্টো শাসনকে স্বীকৃতি দেওয়ার মতো।
মিয়ানমার সরকার এই উদ্যোগে নিজের সার্বভৌমত্বে হস্তক্ষেপ হিসেবে দেখতে পারে, তখন সিরিয়া, গাজা কিংবা ইথিওপিয়ার টাইগ্রিন অঞ্চলে যেভাবে মানবিক করিডোরকে রাজনৈতিক ও সামরিক কৌশলের অংশ বানানো হয়েছিল, সেই ঝুঁকি রাখাইনের ক্ষেত্রেও দেখা দিতে পারে। রাখাইন রাজ্য নিয়ে মিয়ানমার সরকারের চেয়ে বেশি চিন্তিত চীন, কারণ চীন মিয়ানমার ইকোনমিক করিডোর এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই রাখাইনের সিতোয়ে ও কিয়াকফিওকে ঘিরে গড়ে উঠেছে, আর আরাকান আর্মি এখনো এই দুটি শহর দখলে নিতে পারেনি। কিয়াকফিও বন্দরে আছে চীনের গভীর সমুদ্র বন্দর, আছে তেল গ্যাস পাইপলাইন। এ দুটি বন্দর ভবিষ্যতে আন্তর্জাতিক রাজনীতিতে চীনের জন্য লাইফলাইন, কারণ এর পথ দিয়ে বাণিজ্য করবে চীন। লাগবে না তার মালাক্কা প্রণালী, কমবে ৮০% পরিবহন খরচ। তাই আরাকান আর্মি সহ থ্রি ব্রাদারহুড যখন একে একে মিয়ানমারের টাউনশিপ গুলো দখল করছিল, তখন চিন্তিত হয়ে পড়ে বেজিং। জান্তা সরকার গত বছরের শেষ দিকে আইন পাশ করে অনুমতি দেয় চীনের বেসামরিক নিরাপত্তা বাহিনীকে মিয়ানমারে ঢুকে অপারেশন চালানোর। তাতে কাজও হয়েছে। জান্তা সরকার ফেরত পেয়েছে শান প্রদেশের সবচেয়ে বড় শহর লাসিও। মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি একটি গুলিও খরচ না করে শহরটির নিয়ন্ত্রণ ফিরে দিতে বাধ্য হয়েছে। যদিও আরাকান আর্মিকে একসময় চীন সহায়তা করত, কিন্তু সিতোয়ে বা কিয়াকফিও নৌ ঘাঁটিতে হামলা করার পর চটে যায় চীন। গত ১ মাস ধরে আরাকান আর্মি সিতোয়ের কাছাকাছি ১০০ কিলোমিটার এলাকায় ঘিসতেই পারছে না। আবার একই পোর্ট ঘিরে ভারতের আছে কালাদান প্রজেক্ট। রাশিয়ার অস্ত্রের বড় ক্রেতা হলো জান্তা সরকার। সেক্ষেত্রে সমীকরণ হলো চীন, রাশিয়া ও ভারত তিনটি দেশই মিয়ানমারের জান্তা সরকারের পক্ষে থাকার সম্ভাবনা বেশি। ২০২১ সালে বার্মা অ্যাক্ট করার পর থেকে যুক্তরাষ্ট্র যে মিয়ানমারের তিনটি অঞ্চলকে নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের সহায়তা করতে চায়, সেটি এখন ওপেন সিক্রেট। এই তিন রাজ্য হলো আরাকান, কোচিন ও কারেনি। মিয়ানমারের উপর চীনের প্রভাব কমাতে পশ্চিমা শক্তি নীরবে এই নতুন বন্দোবস্তকে সমর্থন দিচ্ছে। এমন অবস্থায় যুক্তরাষ্ট্র চায় মানবিক সহায়তার মাধ্যমে মিয়ানমারের জান্তা সরকারের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে কৌশলগত দিক থেকে শক্তিশালী করা। আর চীন মনে করে পশ্চিমা পৃষ্ঠপোষকতায় রাখাইনে নতুন কোনো রাষ্ট্র গঠনের প্রচেষ্টা দেশটির সামুদ্রিক নিরাপত্তার জন্য সরাসরি একটি হুমকি। এই বন্দোবস্তে ভারতও উদ্বিগ্ন, কারণ এতে নাগাল্যান্ড, মণিপুর ও মিজোরামে বিচ্ছিন্নতাবাদীরা শক্তিশালী হতে পারে, এমন আশঙ্কা করছেন ভারতের নিরাপত্তা বিশ্লেষকেরা। তাহলে জান্তা সরকার আপত্তিতে যদি করিডোর হয়, আশঙ্কা থেকে যায় জান্তা সরকার আরাকান আর্মির উপর যে আক্রমণ চালাবে, সেটি আজ সীমান্ত পেরিয়ে বাংলাদেশেও লাগবে। নিজেদের স্বার্থ রক্ষার জন্য তিন পরাশক্তি সাহায্য করবে তখন জান্তা সরকারকে, আর বাংলাদেশ হয়ে যুক্তরাষ্ট্রের সাহায্য পাবে আরাকান আর্মি। বাংলাদেশ তখন না চাইলেও প্রক্সি ওয়ারে জড়িয়ে যাবে। বাংলাদেশ মিয়ানমারের সীমান্তবর্তী এলাকাগুলো তখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। সবচেয়ে বেশি হুমকিতে পড়বে সেন্ট মার্টিন। আমাদের বিশ্লেষণ হলো, বাংলাদেশের মধ্য দিয়ে রাখাইনে করিডোর দেওয়ার ফলে কোনো প্রক্সি ওয়ারে যদি বাংলাদেশ জড়িয়ে পড়ে, তাহলে সবচেয়ে হুমকির মুখে পড়তে পারে বাংলাদেশের দুটি জেলা কক্সবাজার ও বান্দরবান। প্রথমেই হুমকিতে পড়বে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ, কারণ সেন্ট মার্টিন দ্বীপটির দূরত্ব মিয়ানমার থেকে মাত্র ৯ কিলোমিটার, যেখানে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে সেন্ট মার্টিনের দূরত্ব ১৩ কিলোমিটার। সামরিক কৌশল অনুযায়ী আর্টিলারি রেজিমেন্টের যে দূরত্ব, তাতে মিয়ানমার সেন্ট মার্টিনের জন্য সবচেয়ে বড় হুমকি। বিশেষ করে আরাকান আর্মিকে যদি ইয়াঙ্গুন থেকে জান্তা বাহিনী বিতাড়িত করে, তখন তাদের পালিয়ে আশ্রয় নেয়ার জায়গা হলো সেন্ট মার্টিন। আর সিতোই ও কিয়াকফিউ থেকে সেন্ট মার্টিন হলো নাক বরাবর দূরত্ব, যেখানে আছে মিয়ানমার ও চীনের শক্তিশালী নৌঘাঁটি। দর্শক, আমরা দেখেছিলাম ২০২৪ সালের জুনে মিয়ানমারের বিদ্রোহী গ্রুপগুলোর সাথে দেশটির সামরিক জান্তাদের সশস্ত্র সংঘর্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে সেন্ট মার্টিনের অধিবাসীদের মধ্যে। তখন মর্টার শেল ও ভারী গোলার বিকট শব্দে কেঁপে উঠত সেন্ট মার্টিন। আকাশে যুদ্ধ বিমানের টহলে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল দ্বীপবাসীর মধ্যে। বাংলাদেশের এই সুন্দর দ্বীপটির আরো একটি বিপদ হতে পারে। বাংলাদেশের ভূমি থেকে বিচ্ছিন্ন হওয়ায় সেন্ট মার্টিন দ্বীপটির আশঙ্কা সবচেয়ে বেশি।
যুক্তরাষ্ট্র যদি এই যুদ্ধে জড়িয়ে পড়ে অথবা বাংলাদেশের হয়ে যদি কোনো ধরনের নন লিথাল আর্মস ঢুকছে এমন প্রমাণ যদি চীন পায়, তাহলে কোকোস দ্বীপকে বাংলাদেশের সেন্ট মার্টিনের বিরুদ্ধে ব্যবহার করতে পারে এশিয়ার এই পরাশক্তি। মিয়ানমার থেকে লিজ পাওয়া এই দ্বীপটি থেকে আন্দামান ও ভারত মহাসাগরের জল সীমানাকে নজরে রাখছে চীন। এখানে আছে চীনের অত্যাধুনিক সিগন্যাল ইন্টেলিজেন্স, আছে ওভার দ্য হরাইজন রাডার যেটি দিয়ে 1000 কিলোমিটার পর্যন্ত নজরদারি করতে পারে। আর কোকোস থেকে বাংলাদেশের সেন্ট মার্টিন একেবারে সোজা উত্তরে, বিনা বাধায় হুমকিতে পড়বে তখন দ্বীপটি। আরেকটি বিষয় আছে, আরাকান আর্মি রাখাইনের 14টি শহর দখল করলেও তাদের কোনো নেভাল বেজ নেই। পরিস্থিতি যদি উত্তাল হয় তারাই তো সেন্ট মার্টিনে বেস করতে চাইতে পারে, কারণ আরাকান আর্মিকে যে বিশ্বাস করা যায় না সেটি চীন সরকার এর মধ্যে বুঝে গেছে। এই সশস্ত্র গোষ্ঠীটি একদিকে বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করছে, অন্যদিকে বুথিডং থেকে মেরে রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, আবার নাফ নদী থেকে বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাচ্ছে। আরাকান আর্মিকে বিশ্বাস না করার জন্য ইতিমধ্যে বেশ কিছু প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারকে সতর্কও করেছে। রোহিঙ্গা ক্যাম্প ও টেকনাফ বান্দরবানের সীমান্ত এলাকাগুলো মাদক পাচারের স্বর্গ বলে অভিযোগ আছে। এখান দিয়ে খুন খারাপি থেকে শুরু করে ইয়াবা আইস পাচার হয়। তাই এই করিডোর চালু হলে প্রথমে যে ঝুঁকিটি ঘাড় উঁচু করে ওঠার সম্ভাবনা বেশি, তা হলো অস্ত্র মাদক সিন্ডিকেটের ছদ্মবেশী বিস্তার। কারণ সীমান্ত করিডোর চালু হলে দাতা সংস্থার খাদ্য প্যাকেট বা মেডিকেল কিট ব্যাগের মধ্য দিয়ে ছোট ছোট পিগি ব্যাগ চালান হতেই পারে। গোল্ডেন ট্রায়াঙ্গেলের জন্য তখন বাংলাদেশের টেকনাফ এমনকি সেন্ট মার্টিনও হয়ে যেতে পারে বর্ধিত আন্তর্জাতিক রুট। 2017-তে ইয়াবার সবচেয়ে বড় চালানটি ঢুকেছিল রাতের অন্ধকারে নাফ নদীর বালুরচরে। 2025-এ হয়তো রওনা হতে পারে রিলিফ কার্গো লেখা ট্রাকে। করিডোর দিলে বাংলাদেশের জন্য আরেকটি হুমকি হতে পারে রোহিঙ্গা মুসলিমদের সশস্ত্র গোষ্ঠী আরসা ও আরএসএর রাজনৈতিক সামরিক পুনর্বিন্যাসে। আরসা মূলত উত্তর রাখাইন কেন্দ্রিক বিদ্রোহী সংগঠন, যার মেরুকরণ এখন দুই ভাগে। একটি হলো আতাউল্লাহর অধীনে, অন্যটি মাদক পাচার ভিত্তিক মাস্টার মুন্না ও নবী হোসেন গ্রুপে ভাগ হয়ে গেছে। আরসার মূল গ্রুপটি এখন টেকনাফ সীমান্তের পাহাড়গুলোতে প্রশিক্ষণ নিচ্ছে, যুদ্ধ করছে আরাকান আর্মির বিরুদ্ধে। গত এক সপ্তাহের মধ্যে রাখাইনের থাং বাজারের পাহাড়ে আরসা আর আরাকান আর্মির মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে 30 জন মারা গেছে। আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনিকে গ্রেপ্তার করেছিল বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী। এর এক সপ্তাহের মধ্যে আরসার স্পোকসপারসন মাওলানা বুরহান সশস্ত্র সংগঠনটির দায়িত্ব নিয়েছে। আবার কুকি চীন থেকে শুরু করে সীমান্তের পাহাড়গুলোতে আছে আরো কিছু সশস্ত্র গ্রুপ। তাদের জন্য করিডোর হতে পারে নতুন জোন, যেখানে বাংলাদেশ পড়ে যেতে পারে অরেঞ্জ সিগন্যাল জোনে। করিডোরের নাম করে যদি সীমান্ত স্ক্যানার ও ই-সিল ব্যবস্থা ঢিলে হয়, তবে শুধু মানবিক কনভয় নয়, একসঙ্গে ঢুকবে রাইফেলের নকআউট কিট। দর্শক, সব মিলিয়ে করিডোর কূটনীতি বাংলাদেশের জন্য নামমাত্র দয়া দরজা নয়, এটি একদিকে আঞ্চলিক বাণিজ্য ও কূটনীতি উন্মুক্ত করার সুযোগ, অন্যদিকে প্রতিপক্ষ ও সন্ত্রাসী গোষ্ঠীর জন্য ওপেন ফ্ল্যাঙ্ক হয়ে ওঠার প্রবল ঝুঁকি। ত্রাণ যদি বন্দুকের সিলিন্ডারে চাপা পড়ে যায় আর কূটনীতি যদি বাহ্যিক সামরিক খেলায় বিভ্রান্ত হয়, তবে করিডোর দাঁড়াবে না, বরং ভাঙা সেতুর নিচে চাপা পড়বে রোহিঙ্গার স্বপ্ন, সীমান্ত অর্থনীতি আর বাংলাদেশের নিজস্ব নিরাপত্তা। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।